সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি কি এবং ইসলামপন্থীরা কেন এই পদ্ধতিতে নির্বাচন চাইছে? সম্প্রতি আমরা কম বেশি সবাই লক্ষ্য করেছি যে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে আজকে একটি মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের ডাকে সাড়া দিয়ে আমার যতটুকু জানা মতে বিএনপি ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি, অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ সহ অনেক রাজনৈতিক দল এই সমাবেশটিতে অংশগ্রহণ করেছেন এবং তারা এই পিআর পদ্ধতির পক্ষে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি তারা স্পষ্ট করেছেন। এই পিআর পদ্ধতি নিয়ে আমাদের জনগণের মধ্যে অনেকের কাছেই এই বিষয়টা স্পষ্ট, আবার অনেকের কাছেই এই বিষয়টা স্পষ্ট না। সেই হিসাবে বর্তমানে এই পিআর পদ্ধতি সম্পর্কে ন্যূনতম একটা বুঝ এবং এই পদ্ধতিটা কিভাবে কার্যকর হয়, কিভাবে এই পদ্ধতি নির্বাচন হলে নির্বাচনটি আদৌ কি সুষ্ঠু হবে কিনা, এই সকল প্রশ্ন আমাদের জনগণের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেই হিসাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করা বর্তমান সময়ের একটা অন্যতম দাবি হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা এই পিআর পদ্ধতিটা আসলে কি, আর এই পিআর পদ্ধতিতে নির্বাচন করলে কিভাবে আগামীতে ফেসিবাদ বাংলাদেশে কখনো তৈরি হতে পারবে না, এই যে কথাটি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে, এই কথাটুকু কতটুকু বাস্তব নির্ভর এবং এর কতটুকু সত্যতা রয়েছে। তো প্রথমে আমরা পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করি। এই পিআর পদ্ধতি তার উদ্দেশ্য হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যার সহজ বাংলা আসে সংখ্যানুপাতিক পদ্ধতি। এই সংখ্যানুপাতিক পদ্ধতিটা আসলে কি, এর সহজভাবে যদি আমরা বুঝতে যাই, যে ধরেন আমরা উদাহরণ দিয়ে বুঝি, একটা দেশে 100টি আসন রয়েছে, মোট 100 আসনেই ভোট হবে। প্রত্যেকটা দল তাদের প্রার্থী দিবে, যার যার প্রার্থীর পক্ষে তারা প্রচারণা করবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। এখন ধরেন সেই 100 আসন যেই দেশটিতে রয়েছে, কথার কথা, সেই দেশে ধরেন 3টা বা 4টা বা যে কয়েকটা রাজনৈতিক দল পারে তারা প্রতিদ্বন্দ্বিতা করলো, করার পরে একটা দল যেই ভোটগুলো কাস্ট হয়েছে, অর্থাৎ ধরা যাক যে এই রাষ্ট্রের মধ্যে কয়েক লক্ষ বা কয়েক কোটি ভোট কাস্ট হয়েছে। সবাই তো আর নির্বাচনে ভোট দিতে যান না, যারাই ভোট দিতে যান তারা সমগ্র বাংলাদেশ মিলে যে কয়জনই হোক, সামগ্রিকভাবে যে সংখ্যাটা, মোট যে সংখ্যাটা আসে, সেই সংখ্যাটার হিসাব হবে। অর্থাৎ সেই সংখ্যাটার পার্সেন্টেজ অনুযায়ী কোন রাজনৈতিক দল কত পার্সেন্ট ভোট পেল। ধরা যাক একটি দল ওই যেই ভোটটা কাস্ট হয়েছে তার 30% ভোট পেয়েছে। যেহেতু ওটা একটা 100টা আসন বিশিষ্ট একটা দেশ, সেই হিসাবে 30% ভোট যারা পেয়েছে তারা 30টা আসন পাবে। ধরা যাক আরেকটা দল 25% ভোট পেয়েছে, তারা ওই 100 আসন বিশিষ্ট দেশের 25টা আসন পাবে। ধরা যাক আরেকটা দল 12% ভোট পেয়েছে, তারা 12টি আসন পাবে। কেউ 2% ভোট পেয়েছে, তারা 2টি আসন পাবে। এভাবে যদি মোট ভোটের যত পার্সেন্ট ভোট যেই দল পেয়েছে, সেই দল যদি মোট আসনের ঠিক অতগুলো আসন পেয়ে সংসদে প্রতিনিধিত্ব করে, তাহলে ওই দেশের যতগুলো রাজনৈতিক দল থাকে সবারই একটা মোটামুটি প্রতিনিধি সংসদে থাকলো। এর দ্বারা যে বিষয়টা হয় যে একটা দল একক সংখ্যাগরিষ্ঠতা কখনোই পায় না। দেখেন, এমনও হয়েছে বাংলাদেশে, আমি পূর্বে আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম, বিএনপি এবং আওয়ামী লীগ একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বিএনপি ভোট পেয়েছে 40%, আর আওয়ামী লীগও 40% ভোট পেয়েছে, মানে অল্প একটু কম বেশি। কিন্তু দেখা গেল কি, ওই নির্বাচনে বিএনপির আসনের তুলনায় আওয়ামী লীগের আসন অনেক কম। বিএনপি আসন পায় 140টা, আওয়ামী লীগ আসন পায় শুধু 88টা। কিন্তু আমরা যদি পার্সেন্টেজটা হিসাব করি তাহলে একেবারেই কাছাকাছি, সমান সমান, কয়েকটা অল্প কিছু ভোটের ব্যবধান। কিন্তু ভোটের ব্যবধান, মোট ভোটের ব্যবধান অল্প কিছু হলেও আসনের ব্যবধান কিন্তু অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। কই 88, কই হচ্ছে 140। এজন্যই মূলত এই যে বর্তমান যে পদ্ধতি বাংলাদেশে চলমান, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, অর্থাৎ এফপিটিপি পদ্ধতি,
এই পদ্ধতিতে যেইভাবে নির্বাচনটি হয় যে ধরেন একটা আসনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলো, ওই আসনটি ধরেন ওই আসনে ভোটার আছে 100 জন ভোটারই ভোট দিল, একজন প্রার্থী পেল 51টি ভোট, আরেকজন প্রার্থী পেল 49টি ভোট। তাহলে মোট ভোটের 49% ভোট পাওয়ার পরেও ওই প্রার্থী কিন্তু সংসদে যেতে পারছে না। এই 49% মানুষ, এই 100 মানুষের মধ্যে 49 জন মানুষ যে তাকে ভোট দিল, এই মানুষদের মতামতের কোনো প্রতিফলনই কার্যত সংসদে ঘটছে না। ওই একটা মাত্র ভোট বেশি পেয়ে যে নির্বাচিত হয়েছে সেই সংসদে প্রতিনিধিত্ব করবে। এটা হচ্ছে বর্তমান যে সিস্টেম, সেই সিস্টেমের অবস্থা। অন্যদিকে পিয়ার পদ্ধতির দিকে যদি আমরা চেষ্টা করি, এই সংখ্যানুপাতিক পদ্ধতির দিকে যদি আমরা চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে সমগ্র বাংলাদেশের একটা মানুষের ভোটও কখনো পচা যাবে না, সে যেই দলকেই ভোট দিক, সবার ভোটটা তো একসাথে কাউন্ট হচ্ছে। আর ওই সামগ্রিক ভোটের যত পার্সেন্ট যেই দল পাবে সংসদে, তাদের ঠিক অত পার্সেন্ট প্রতিনিধিত্ব থাকবে। তাহলে এর দ্বারা ভোটও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না, আর একটি দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া একেবারে দুষ্কর হয়ে দাঁড়াবে। যারাই সরকার গঠন করবে, খুব কষ্ট করে সরকার গঠন করতে, অন্য কোনো দলের সাথে জোট করতে হবে। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নিজেদের আধিপত্য বিস্তার করা, ফেসিবাদ কায়েম করা, ফেসিবাদী হয়ে যাওয়ার যে একটা প্রবণতা, একটা যে সংস্কৃতি বাংলাদেশে চলমান, এই সংস্কৃতি থেকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বেরিয়ে আসতে পারবে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়া হয়। এমনটি মনে করছেন এই দলগুলো, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী এবং অন্যান্য যারা এই দাবির সাথে একমত। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, বিএনপি কিন্তু এই পিয়ার পদ্ধতির পক্ষে নয়, তারা এই পিয়ার পদ্ধতির সম্পূর্ণ বিপক্ষে। এখন প্রশ্ন উঠতে পারে যে বিএনপি কেন পিয়ার পদ্ধতির পক্ষে নয়? দেখেন, বিএনপি একটা রাজনৈতিক দল, জামাত একটা রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দল, সবাই যার যার স্বার্থ অনুযায়ী বাংলাদেশের রাজনীতি করে। এটা একেবারে সত্যি কথা। আমরা রাজনীতিবিদরা, আমাদের দেশের রাজনীতিবিদরা, সে যে দলেরই হোক, যতটুকু মুখের মধ্যে দেশপ্রেম কিংবা জনপ্রেমের যে একটা ফুলঝুরি দেখায়, তার চাইতে ওই ব্যক্তি, নিজের ব্যক্তিপ্রেম এবং দল প্রেম, দলান্ধতার প্রবণতাটাই বাংলাদেশে বেশি। এটা একটা চিরসত্য। সেই হিসাবে দেশের কোন জিনিসটা করলে দেশ উপকৃত হবে, দেশ উন্নতির দিকে যাবে, দেশ স্থিতিশীল হবে, এর চাইতে বেশি আমাদের ফোকাস থাকে কি করলে আমরা দলগতভাবে বেনিফিট পাবো, একটা সুবিধাজনক অবস্থানে থাকবো, আমরা লাভবান হব। এটি হচ্ছে চিরবাস্তবতা বাংলাদেশের রাজনীতিতে। সেই হিসেবে বিএনপি তো এখন বড় একটা দল, বিএনপির কর্মী বেশি, বিএনপি দল অনেক বড়। সেই হিসাবে বিএনপির সাথে যদি অন্যান্য দলরা লড়াই করে, তাহলে দেখা যাবে ওই যে বিষয়টা আগে বললাম, যে দেখা যাবে এরকম বেশিরভাগ আসনেই বিএনপির প্রার্থী ভোট পাবে 51টা, আর অন্য দলের প্রার্থী ভোট পাবে 49টা। 1 ভোট 2 ভোট, মানে এটা কথার কথা, উদাহরণ আর কি। অল্প সামান্য কিছু ভোটে 1000 ভোট, 2000 ভোট, 500 ভোট, 400 ভোট, 10,000 ভোট, 5,000 ভোট, এমন অল্প কিছু ভোটের ব্যবধানে দেখা যাবে অন্যান্য দলের প্রার্থীরা হেরে যাচ্ছে, আর বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে চলে যাচ্ছে। আর অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা কিনা বিএনপির চাইতে অল্প কিছু ভোটে পিছিয়ে ছিল, আর যে সামগ্রিক ভোটের হিসাব করা হয়, তাহলে বিএনপির চাইতে খুব একটা পার্সেন্টেজে পিছিয়ে থাকবে না, তাদের একজন প্রতিনিধিত্ব সংসদে থাকবে না, এমনটা হওয়াও কিন্তু সম্ভব। আর এটি যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, তাহলে এর কি নিশ্চয়তা রয়েছে যারা এমন একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদে যাবে, তারা যে কালকে ফেসিবাদ হয়ে উঠবেন না, ফেসিবাদ বাংলাদেশে কায়েম করবেন না, এর কি নিশ্চয়তা রয়েছে? যারা বাংলাদেশে এখন পর্যন্ত এই স্বাধীনতার পর থেকে 53 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, কারো ওপর কি জনগণ একেবারে চোখ বুজে নিশ্চিন্তে ভরসা করতে পারে? এমন কোনো কাজ কি কোনো রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের জন্য করতে পেরেছে? এর উত্তর যদি না হয়ে থাকে, তাহলে কেন বাংলাদেশের সকল জনগণ আমরা এই পিয়ার পদ্ধতির পক্ষে আমাদের অবস্থান ব্যক্ত করছি না? সার কথা হচ্ছে এই, পিয়ার পদ্ধতি এটি কোনো দলীয় স্বার্থের জন্য এই পদ্ধতি বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে না, বরং এই পিয়ার পদ্ধতি মানুষের ভোটের আসল অধিকার প্রতিষ্ঠা করার একটা সংগ্রাম। আশা করি আমরা যারা এই পিয়ার পদ্ধতি কি জিনিস, আর ইসলামপন্থীরা কেন এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে, এই বিষয়টা বুঝে থাকলেই তাহলে আমরাও আমাদের এই যে একটা দাবি, একটা খুব চমৎকার একটা দাবি, পিয়ার পদ্ধতিতে নির্বাচন,
এই দাবিটির পক্ষে আমাদের অবস্থান ব্যক্ত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।